ছোট সাহেব, আপনি যদি প্রতিদিন আমার সাথে বাজে কাজ করেন, আমি বড় স্যার আর ম্যামকে বলে দিব। তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস? তোর এমন হাল করব না, মুখ দিয়ে কথা বের হবে না। আমাকে যেতে দেন, আমার কাজ আছে, প্লিজ আমাকে যেতে দেন। বাসায় কেউ নাই, তাই তুই আমার কাজ কর, অন্য কাজ পরে করবি। মাহিন কথাটা বলে মায়ার জামা ধরে খাটের ওপর ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। মায়া ব্যথায় কুকড়ে কুকড়ে উঠতে লাগলো। মায়া ছোটার চেষ্টা করতে লাগলো, কিন্তু মাহিনের শক্তিতে পেরে উঠল না। মায়া কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার খুব ব্যথা করে। কেন আমার সাথে এমন করেন? আমি আপনার কি ক্ষতি করছি? আমি তোকে আদর করি আর তোর ভালো লাগে না? চুপ করে থাক, এত কান্না করে মাথা খাস না, আদর করতে দে। মায়া কান্না করার কারণে বিরক্ত হয়ে মায়ের মুখের ভিতরে রুমাল দিয়ে রেখে নিজের চাহিদা মেটাতে লাগলো। মায়া চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মাহিন অনেকক্ষণ আদর করে ছেড়ে দিল। মায়ার সাথে সাথে খাট থেকে উঠে পড়ল। মাহিন মুখ থেকে রুমাল টান দিয়ে বের করে নিল। ওর মুখের উপরে ঢিল মেরে দিয়ে বলল, এইটা ধুয়ে দিস, আর নেক্সট টাইম যদি কান্না করস তাহলে তোর খবর আছে। আর আমার ফ্যামিলি কাউকে যদি কিছু বলস তাহলে বুঝতে পারছোস আমি কি করতে পারি। আমি কাউকে কিচ্ছু বলি নাই, আর বলবো না। প্লিজ আমার মাকে কিছু করবেন না। আমার মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। গুড, সেইটা মনে রেখে চুপচাপ এখান থেকে যা। আর আমি যখন ডাকবো তখন যদি না আসোস। আপনি বিয়ে করতে পারেন না, খালি আমার উপরে অত্যাচার করেন কেন? মায়ের কথা শুনে রেগে গিয়ে মায়ের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দুইটা গাল চেপে ধরে বলল, তোকে সাহস কি দিয়েছে আমার সম্পর্কে কথা বলার? আমি বিয়ে করব না করব ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই বলার আগে যদি এটা বলস মেরে ফেলবো, যা এখান থেকে। মায়া আর কিছু না বলে কান্না করতে করতে পোশাক পরে চলে গেল। মাহিন ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বাসা থেকে বের হয়ে গেল। রাতে ৮। বাসায় আসলে দেখে ওর আব্বু আম্মু ওর বড় বোন ভাই বসে গল্প করছে। মায়া সবাইকে চা দিচ্ছে। মাহিন ওদের মাঝে বসলে মায়া ভয় পেয়ে গেল। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, মায়া, আমার জন্য কফি বানিয়ে দে তো। মায়া চা রেখে তাড়াতাড়ি করে চলে গেল। মাহিনের আম্মু মাহিনের দিকে তাকিয়ে বলল, মাহিন, তোর আগামীকাল ফ্লাইট? ও আচ্ছা, রাকিবকে কল দিতে হবে, ওর ফ্লাইট কিনা জানতে হবে। রাকিব আর তুই একই ফ্লাইটে যাবি? যাক, তাহলে ঠিক আছে। আম্মু, তোমার মন খারাপ কেন? কই? স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার চোখ আর একটু হলে পানি ঝরবে। তোকে ছাড়া কিভাবে থাকবো বুঝতে পারছি না। পড়াশোনার জন্য না গেলে হইতো না? আমাদের দেশে তো কত ভালো ভার্সিটি আছে। আম্মু, আমার আর রাকিবের আগে থেকে ইচ্ছা ছিল, বাট তোমাদের জন্য কলেজ লাইফ এখানে পার করছি। এবার ভার্সিটিতে এখানে থাকতে পারবো না। ও, তোর তো আমাদের কথা মনে পড়ে না। আমাদের ভালোবাসলে তো আমাদের কথা ভাবতি। মাহিন ওর আম্মুর পাশে বসে জড়িয়ে ধরে বলল, আম্মু, এভাবে বলছো কেন? আমি তো তোমাদের সাথে যোগাযোগ রাখবো। প্লিজ আম্মু, কান্না করো না, আমার লক্ষ্মী আম্মুটা। মাহিন ওর আম্মুকে বোঝাতে লাগলো। আর মায়া মাহিনের কফি নিয়ে এসেছে। মাহিনের চলে যাওয়ার কথা শুনে খুশিতে হাসি মুখে কফি দিল। মাহিন বুঝতে পারলো ওর চলে যাওয়াতে মায়া অনেক খুশি। মাহিন রাগী লোক নিয়ে তাকাতে এক নিমেষেই হাসি মলিন হয়ে গেল। মায়া চায়ের কাপগুলো দিয়ে চলে গেল আর মিটমিট করে হেসে চলে গেল। মাহিন ওর ভাইকে বলল, ভাইয়া, তুমি একটু আম্মুকে বোঝাও না। আম্মু, ওকে ওর মতো চলতে দাও তো। ওই এখন যথেষ্ট বড় হয়েছে, ওকে নিয়ে এত ভেবো না তো। মায়েদের কাছে সন্তান কখনোই বড় হয় না। ওই চলে গেলে ওইখানে গিয়ে কি খাবে, কি করবে? আম্মু, রাকিবও তো যাচ্ছে, তাই না? এত ভেবে লাভ আছে? ওদের কাজ ওরা করে নিতে পারবে। রাফি ও আম্মুকে বোঝাতে লাগলো। ওর আম্মু মাহিনকে বলল, আমাকে কথা দে, তুই নিজের খেয়াল রাখবি। কথা দিলাম নিজের খেয়াল রাখবো। মাহিন ওর আম্মুর চোখের পানি মুছে দিল। সবাই মিলে গল্প করতে লাগলো। খাবার খেয়ে যার যার রুমে শেষে চলে গেল। মাহিন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মায়া মাহিনের পোশাক লাগেজে গুছিয়ে দিতে লাগলো। ভয়ে ভয়ে আস্তে আস্তে করতে লাগলো। মাহিন চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে বলল, কি করস? মায়ের সাথে সাথে চমকে যায়। মাহিন খাট থেকে নেমে মায়ের দিকে হাঁটছে।
মায়া দৌড় দিতে যাবে, সাথে সাথে মাহিন মায়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। মায়াকে টেনে নিয়ে গিয়ে খাটে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ করে রুমে কেউ ঢুকে পড়ল। মাহিন চমকে পিছনে তাকিয়ে দেখে 5 বছর পর মাহিন রাকিব এয়ারপোর্ট থেকে বের হয়ে দুইজন একটা সিএনজি ভাড়া নিল। দুইজন বসে থেকে কথা বলতে লাগলো। দোস্ত, এভাবে যদি যাই সবার মুখের এক্সপিরিয়েন্স কেমন হতে পারে? চমকে যাবে। তুই তোর বাসাটাই বলিস, আমি আমার বাসার সবার মুখের এক্সপ্রেশন বলবো। ওকে, আর শোন, আড্ডা দেওয়ার ওই জায়গাটাতে চলে আসিস কিন্তু, কল দিলে। ওকে। আচ্ছা, তুই কি করবি? তোদের কোম্পানিতে জয়েন হবি নাকি আমরা দুজন মিলে একটা কোম্পানি শুরু করলে কেমন হবে? আপাতত আব্বুর কোম্পানিতে জয়েন হব আর আমাদেরগুলো কাজ করব। ওকে, অনেক টাকার দরকার আছে। হুম। দুইজন টুকটাক কথা বলে মোড়ে নেমে যার যার বাসার দিকে রওনা দিল রিকশায় উঠে। মাহিন ওর বাসার সামনে গিয়ে দরজা নক করলে দরজা খুলে গেল। সামনের দিকে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মায়া মাহিনকে দেখে খুশিতে জড়িয়ে ধরতে যাওয়ার আগে মাহিন ভিতরে ঢুকে পড়ল। মাহিন বসার ঘরে গিয়ে দেখে সবাই বসে আছে। মাহিনকে দেখে সবাই চমকে উঠল। মাহিনের আম্মু দৌড়ে এসেছে, মাহিনকে জড়িয়ে ধরে বলল, মাহিন, তুই আসবি? আমাদের বলস নাই কেন? আমরা গাড়ি নিয়ে তোকে রিসিভ করতে যেতাম। বলে আসলে তোমাদের চমকে দিতে পারতাম না তো। আপু ভাইয়া কেমন আছো? মাহিন ওর ভাইয়াকে জড়িয়ে ধরলো। ওর বোনকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে আতিয়া কলের বাহানা দিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। মাহিন কিছু না বলে ওর আব্বুকে জড়িয়ে ধরলো। মাহিন ওদের সাথে কথা বলে লাগেজ নিয়ে এসেছে বলল, আম্মু আব্বু ভাইয়া তোমাদের গিফট আর এটাতে আপুর জন্য নিয়ে এসেছি। আতিয়া কি তোর উপরে রাগ করে আছে নাকি? আমি কি জানি, আমি তো 5 বছর পর আসলাম। তাও তো ঠিক। ম্যাম, আমি কি ছোট সাহেবের লাগেজ নিয়ে যাব? হ্যাঁ, রেখে আয়। আর হ্যাঁ শোন, ওর রুমটায় একটু গুছিয়ে দিয়ে আসিস। আচ্ছা। মায়া মাহিনের লাগেজ নিয়ে চলে গেল। মাহিন ওদের সাথে অনেকক্ষণ কথা বলে চলে যেতে নিবে, সাথে সাথে একটা ছোট বাচ্চার সাথে ধাক্কা খেলো। বাচ্চাটা সহ পড়ে গিয়ে ব্যথা পেয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, চোখে দেখেন না, কানার মতো চলেন। মাহিন ভ্রুকুঁচকে তাকিয়ে বলল, এই পিচ্ছি, তুমি কে? আমার সাথে এভাবে কথা বলার সাহস কি দিয়েছে? আয়ন, রুমে যাও। তুমি আবার বিয়ে কবে করলে? আর বাচ্চা কোথা থেকে আসলো? আতিয়া কিছু না বলে আয়নকে নিয়ে চলে গেল। মাহিন অবাক হয়ে গেল। ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু এগুলো কি? আপু বিয়ে করলো কবে? আর আমাকে তো তোমরা কিছুই বলো নাই। আস্তে কথা বল, আমি বলছি। আস্তে কথা কেন বলবো? এইটা আতিয়ার সন্তান না, আমাদের কাজের মেয়ে মায়ার ছেলে। মেয়েটার অনেক খারাপ, কার সাথে না কার কি করেছে, পরে ওই বাচ্চাটা পেটে আসে। মানুষজনের ভয়ে আতিয়া সবাইকে জানিয়েছে দত্তক নিয়েছে। বাইরে জানাজানি হলে আমাদের সমস্যা হতো, তাই মিথ্যা বলেছে। সেই থেকে আয়ান আতিয়ার সন্তান হিসেবে আছে। আর তার থেকে বড় কথা, ছেলেটা কিছুটা তোর মতো আচরণ করে, এই জন্য বেশি ভয় লাগে। যাই হোক, এইসব কাউকে যেন বলোস না। মাহিন ওর আম্মুর কথা শুনে যেন থমকে গেল। মাহিন বুঝতে পারছে না কি বলবে। মাহিন দাঁড়িয়ে না থেকে সোজা রুমে চলে গেল। মায়াকে দেখে রেগে মায়ের গলা চেপে ধরে বলল, আয়ান কার সন্তান? আপুর সন্তান। তোর পেটে বাচ্চা এসেছে, নষ্ট করে কেন ফেলস নাই? সেটা কেন রেখেছিস? তুই কি আমার ঘরে বউ হওয়ার জন্য এমন করছস? কান খুলে শুনে রাখ, আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিব না। ভুলেও আমার স্ত্রী হওয়ার চেষ্টা করিস না। ভুলে যাস না তোর স্থান কোথায়। মায়া মাহিনকে ধাক্কা দিয়ে বলল, আমি তো আপনার স্ত্রী, আপনি কি অস্বীকার করতে পারবেন? চুপ, একদম চুপ। আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, মানবো না। হো, আপনি মনে হয় ভুলে গেছেন সেই দিনের কথা। আমি মনে করিয়ে দিই। ফ্ল্যাশব্যাক। মাহিন পিছনে ঘুরে দেখে দরজার কাছে আতিয়া দাঁড়িয়ে আছে। মাহিন তাড়াতাড়ি করে কাঁথা ওর শরীরের ওপরে দিয়ে প্যান্ট পরে নেয়। মায়া মুখ থেকে রুমাল বের করলে মায়া কাঁথা জড়িয়ে কান্না করতে লাগলো। আতিয়া রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে এখন খুন করতে ইচ্ছে করছে। এই জন্য তো বলি, হঠাৎ করে মায়া তোর রুমে আসতে এত ভয় কেন পাই? তুই এত জঘন্য হয়ে গেছিস?
এই ছোট মেয়েটার সাথে এগুলো করতে তো লজ্জা করে না? আতিয়া আরও কয়েকটা থাপড় মারতে লাগলো। মাহিন হাত ধরে বলল, আপু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এখনই সবাইকে বলে দিব, তোর এই রূপ না দেখালে তুই ঠিক হবি না। মেয়েদেরকে সম্মান করতে জানোস না? ছি, বড় ভাইয়াকে দেখে তো শিখতে পারোস। ছি, তোকে ইচ্ছে করছে খুন করতে। মাহিন আতিয়ার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আর মায়া কান্না করতে করতে বলল, ছোট ম্যাম, আপনাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি, আর আপনি আমার কথা বিশ্বাস করতেন না। আমার হঠাৎ করে জ্বর চলে আসতো, এই কারণে আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনাকে একদিন বলেছিলাম, কিন্তু আপনি আমাকে মেরেছিলেন, আমাকে হুমকি দিয়েছিলেন যদি আর আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বলি আমার খবর আছে। আজ তো দেখলেন। মায়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া রাগে শরীর কাঁপতে লাগলো। মাহিনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। মায়াকে বলল, মায়া, তুই পোশাক পরে রেডি হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে থাক। মায়া পোশাক পরে নিচে চলে গেল। মাহিনের চুলের মুঠো ধরে বলল, যা গোসল করে আয়। মাহিন গোসল করে আসলে আতিয়া ওকে নিয়ে নিচে চলে যায়। মাহিনের আম্মু বলে উঠল, কোথায় যাস? আম্মু, মাহিন তো চলে যাবে রাতে, তাই আর কি ভাই বোন একটু ঘুরতে যাব। ও আচ্ছা। মাহিনকে জোর করে নিয়ে গিয়ে গাড়িতে তুলে, সাথে মায়াকেও গাড়িতে তুলে আতিয়া ড্রাইভিং করে কাজী অফিসের সামনে নিয়ে যায়। মাহিন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু এখানে কেন আসলে? ভিতরে চল তোরা দুজন। আতিয়া দুইজনকে টেনে ভিতরে নিয়ে গেল। মাহিন চলে যেতে চাইলে আতিয়া থাপ্পড় মেরে জোর করে বসিয়ে দেয়, আর মায়ার সাথে জোর করে বিয়ে দিল। তিনজন কাজী অফিস থেকে বের হইলে মাহিন রেগে বলল, আপু তুমি এটা ভালো করলে না। মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আর একটা কাজের মেয়েকে ধর্ষণ করা খুব ভালো কাজ নাকি? একদম চুপ কর। আমি চাই না কেউ তোর এই নোংরামো চরিত্রের কথা জানুক। যদি আব্বুকে বলে দেয় না, তোর কি হাল করবে তোর ধারণাও বাহিরে। তাই চুপ করে থাক। মায়া ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে লাগেজ থেকে মাহিনের পোশাক বের করে সব আলমারিতে গুছিয়ে নিল। মাহিনে রেগে ওয়াশরুমে চলে গেল। মায়া রুম থেকে বের হলো। আতিয়া রুমে গিয়ে দেখে আয়ান আতিয়ার বুকের ওপরে শুয়ে আছে, আর আতিয়া বই পড়ছে। মায়া আতিয়াকে বলল, আপু, হ্যাঁ মায়া, কিছু বলবে? খাবার খাবেন না? ক্ষুধা লাগছে না, তোমার জামাইয়ের খেয়াল রাখো গা। উনি অনেক রেগে গেছে। কেন? আমি ফেলে কেন দেই নাই? বাচ্চাটা নষ্ট করে ফেললেই পারতাম। আমি নাকি ওনাকে ফাঁসানোর জন্য এমন করছি, বউ হওয়ার জন্য এমন করছি, আমাকে এসব বলেছে। আসলে ওর মার খাওয়া কম হইছে, আর যদি কিছু বলবে আপুর কাছে গিয়ে যেন বলে। আপু, ওইসব বাদ দেন, আপনি চলেন, খাবার খেয়ে নেবেন। ক্ষুধা লাগছে না। আচ্ছা, আমি খাবার দিয়ে যাই, আপনার যখন ভালো লাগে খেয়ে নিয়েন। মায়ার কথাটা বলে নিচে চলে গেল। মাহিন নিচে এসেছে, মায়াকে খাবারের প্লেট নিয়ে যেতে দেখে বলল, নোংরা মেয়ে, তোকে কি আমার জন্য খাবার নিয়ে যেতে বলেছি? খাবার রাখ, আমার খাবার আমি খেয়ে নিতে পারবো। ছোট সাহেব, আমি এই ছোট ম্যামের জন্য নিয়ে যাচ্ছি, আপনার না। মাহিনের রাগ বেড়ে যেতে মায়া ওইখান থেকে সরে গেল। আতিয়ার রুমে গিয়ে খাবার দিয়ে আসলো। নিচে এসেছে দেখে মাহিন খাবার খাচ্ছে। মাহিনের আম্মু এসেছে, মাহিনকে বলল, মাহিন, তোর ভাইয়া আর আপুর জন্য পাত্র আর পাত্রী দেখা হয়েছে। 1 মাস পর ওদের বিয়ে। তুইও কি বিয়ে শাদী করবি নাকি? তোর জন্য পাত্রী দেখবো নাকি? সাথে সাথে মাহিন বিষম খেলো। মায়া পানি এগিয়ে দিলে মাহিন মায়ার দিকে তাকিয়ে পানি খেতে লাগলো। খাওয়া শেষ করে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, না ভাইয়া, আপুর বিয়ের পর আমি বিয়ে করব। আচ্ছা, তোর ইচ্ছে। মাহিন ওর আম্মুর দিক থেকে ঘুরে খাবার খেয়ে তোয়ালে দিয়ে হাত মুছে চলে গেল। মাহিনের প্লেটটার ধুয়ে রেখে দিল। মাহিন বাহিরে গিয়ে রাকিবকে কল দিল। রাকিব বাইক নিয়ে ওর বাসার সামনে আসলো। মাহিন ওর বাইকে নিয়ে দুইজনে একসাথে বের হয়ে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 10টায় বাসায় ফিরল। বাসায় ফিরে দেখে আয়ান, মায়া আর মাহিনের আম্মু বসে আছে সোফায়। মাহিন ওর আম্মুকে বলল, কি ব্যাপার আম্মু, তুমি এখনো ঘুমাও নাই? আয়ান মাহিনের কাছে এসেছে, বলল,
আঙ্কেল, আমার মাম্মাকে দেখেছেন কি? আয়ান মাহিনের কাছে এসেছে, বলল, আঙ্কেল, আমার মাম্মামকে দেখেছেন কি? মাহিন আয়ানকে সরিয়ে দিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু আপু বাসে ফিরে নাই? না, কি যে করছে এতক্ষণ। তুই একটু ওর বান্ধবীর বাসায় গিয়ে খবর নে তো। মাহিন যে পিছনে ঘুরতে যাবে, সাথে সাথে আয়ান দৌড়ে আতিয়াকে জড়িয়ে ধরে বললে, মাম্মা, তুমি এত দেরি করলে কেন? তুমি জানো না আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। আতিয়া আয়ানকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, সরি বাবা, একটা কাজে গেছিলাম তাই দেরি হয়ে গেল। আর তোমাকে না বলছি আমি দেরি করলে তুমি মায়া আন্টির কাছে ঘুমিয়ে যাবে। আয়ান আতিয়ার কথা শুনে বলে, মাম্মা, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। তোমার বুকে না ঘুমালে আমার ঘুম আসতেই চায় না। আতিয়া আয়নের কথা শুনে গালে কিস করে বললে, আচ্ছা, আর দেরি করব না, যত তাড়াতাড়ি পারবো আমার আব্বুকে কাছে চলে আসবো, ওকে? আচ্ছা, তুমি মায়া আন্টির সাথে খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে এর ভিতরে চলে আসবো। আতিয়া মায়ের কাছে আয়ানকে দিয়ে চলে যায়। মাহিনও ওপরে চলে গেল। মায়া আয়ানকে খাবার দিতে লাগলো। আয়ান খেতে খেতে ঘুমিয়ে যায়। মাহিন আতিয়ার নিচে এসেছে দেখে আয়ান ঘুমে ঢুলছে। মাহিন বলল, ওই মায়া, ওকে ধর, পড়ে যাবে। মায়া পিছনে তাকিয়ে দেখে আয়ান পড়ে যাচ্ছে, সাথে সাথে বুকে জড়িয়ে নিল। আতিয়া এসেছে, আয়ানকে কোলে নিয়ে মুখ ধুইয়ে দিল, ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে সোফায় বসে পড়ল। মায়া খাবার নিয়ে এসেছে, দিলে আতিয়া খাবার খেতে লাগলো। মাহিন বলল, আপু ওকে নিচে নামিয়ে দিয়ে খাও, এভাবে কষ্ট করে খাওয়ার মানে আছে? ম্যামের কোল থেকে নামালে উঠে কান্না করবে। কি বালের অভ্যাস করেছো? কাজের ছেলেকে এত মাথায় তোলা ভালো না। আতিয়া মাহিনের দিকে প্লেট ছুঁড়ে মেরে সাথে সাথে আয়ান কান্না করতে লাগলো। আর আতিয়া রেগে বলল, কে কাজের ছেলে? ওই আমার ছেলে? মুখ সামলিয়ে কথা বলবি। তোর মতো জঘন্য ছেলে আমি একটাও দেখি নাই। ছি, এত জঘন্য কিভাবে হতে পারস তুই? আতিয়া, কি হয়েছে? এভাবে মাইনের দিকে প্লেট ছুঁড়ে মারলি কেন? আতিয়া আয়ানকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, তোমার ছেলেকে বলে দিও আমার সন্তানের বিষয়ে যেন কোনো কথা না বলে। আম্মু আমি এমন কি বলেছি? কাজের ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি করার মানে বুঝি না। আতিয়া, তোর বাড়াবাড়ি আমার একদম ভালো লাগে না। মাহিন তো ঠিকই বলছে, তুই তো বাড়াবাড়ি কেন করস? আম্মু চুপ করবে? আমার মাথা বিগড়ে দিও না। ম্যাম শান্ত হন, ওনারা ঠিক বলছে। আয়ান তো একটা কাজের ছেলে। চুপ করো। আতিয়া মায়াকে ধমক দিয়ে আয়ানকে নিয়ে চলে গেল। মায়া ফ্লোর পরিষ্কার করতে লাগলো। মাহিন খাবার খেয়ে রুমে চলে গেল। 1 মাস পর আতিয়া বিদায়ের বেলায় আয়ান আতিয়াকে জড়িয়ে ধরে কান্না করে করে বলছে, মাম্মা, তুমি আঙ্কেলের সাথে চলে যাও না। মাম্মা, আমাকে নিয়ে যাও। আমাকে তুমি ছাড়া কেউ ভালোবাসেন না। আয়ানের কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। আতিয়া আয়ানকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আজকে মায়া আন্টির কাছে থাকো। তুমি আগামীকাল আঙ্কেলের বাড়িতে গিয়ে আমাকে নিয়ে এসেছো। প্লিজ, তুমি এবার কান্না করলে মাম্মারও তো কষ্ট হয়, তাই না? আয়ান বাবা, তোমার মাম্মাকে সকালে তুমি গিয়ে নিয়ে এসো। এখন মাম্মাকে যেতে দাও, না হলে মাম্মা অনেক কষ্ট পাবে। তুমি কি চাও তোমার মাম্মা তোমার জন্য কান্না করুক? মায়ের কথা শুনে আয়ান মায়ের কোলে উঠে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, না, আমি মাম্মাকে কান্না করতে দিব না। মাম্মা, তুমি চলে যাও। ওদের কান্না দেখে সবার চোখে পানি চলে আসে। আতিয়ার ননদ তুলি বলে ওঠে, ভাবি, ওকে নিয়ে যান, ওই আমার কাছে থাকবে। এইভাবে ছোট্ট বাচ্চাকে কান্না করিয়ে আপনিও গিয়ে শান্তি পাবেন না। ভাইয়া, তুমি কিছু বলো না কেন? তুলির কথা শুনে সবাই আয়ানকে নিয়ে যেতে বলল। আতিয়ার স্বামী রাতুল আয়ানকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে সবাই উঠে চলে গেল। মায়া বাসার এক সাইডে গিয়ে দাঁড়ালে পিছন থেকে মাহিন বলে ওঠে, হা হা হা, তোর ছেলেও তোকে চায় না, আমার বোনকে ছাড়া কিছুই বোঝে না। তোর কপাল খারাপ, না আমাকে কোনোদিন পাবি, না তোর সন্তানকে। মাহিন কথাটা বলে হাসতে লাগলো। মায়া চোখ মুছে মাহিনের দিকে তাকিয়ে বলল, আপনি বা কতটা সুখে আছেন?
নিজের সন্তানের মুখের থেকে আঙ্কেল ডাক শুনতে লজ্জা করে না? আর নিজেকে নিয়ে গর্ব করেন? ভুলে যাবেন না আপনি কাজের মেয়ের স্বামী। কাজের মেয়ের স্বামী হয়ে এত হাসাহাসি মানায় না। মায়া কথাটা বলে চলে যায়। মাহিন হঠাৎ করে থমকে গেল মায়ের কথাটায়। হঠাৎ করে মাহিনের বুকে লাগলো নিজের সন্তান আঙ্কেল বলে ডাকে। কথাটা যেন বারবার কানের ভিতরে রিপিট হতে লাগলো। মাহিন ওর ভাইয়ার গাড়িতে উঠে পড়ল। হোটেল থেকে সবাই বাড়িতে ফিরে আসলো। মাহিন নিজের রুমে শুয়ে থেকে শান্তি পেল না। একই কথা যেন কুড়ে কুড়ে খেতে লাগলো। রাকিব এসেছে ডাক দিলে মাহিন ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, রাকিব বল। মামা, কাজ হয়ে গেছে। কি কাজ? ওই মেয়েটাকে পটিয়ে ফেলেছি। মেয়েটা আমাকে নম্বর দিয়ে গেছে। তাই নাকি? তাহলে ভাইয়া আর আপুর বিয়েতে একটা কাজের কাজ করে ফেলি। তা যা বলেছিস। আর শোন, তোর যে বিয়ান, ওইটা মনে হয় তোর উপর ফিদা। কেন কেন হঠাৎ এমন মনে হলো কেন? আরে, তোর বিয়ান তোর দিকে আরেক চোখে যেভাবে দেখছিল, এতে বোঝা যায় তোর উপর ফিদা হয়ে গেছে। দূর থাম, চল ছাদে যাই, একটু ড্রিঙ্কস করব। চল, ছাদে সবাই আছে, চল। মাহিন আর রাকিব ছাদে চলে গেল। ছাদে গিয়ে নেশা করলো। রাত 1টার সময় নিচে নেমে রান্নাঘরে দিকে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে। মায়া ঘুমের ভিতরে চমকে উঠল। মায়া বলল, কি? ছাড়েন বলছি। এই চুপ, চিল্লাবি না। ও আপনি এত রাতে নেশা করে এখানে কি করছেন? মাহিন মায়াকে আর কিছু বলতে না দিয়ে সোজা ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মায়ার হাত দুইটায় মেঝের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। মায়া বাধা দিবে ভেবেও দিল না। যত হোক, মাহিন এখন তার স্বামী, তার অধিকার আছে মায়াকে স্পর্শ করার। মায়া মাহিনের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। মাহিন আদর করতে করতে মায়ের ওপরে ঘুমিয়ে যায়। আজানের ধ্বনি শুনে মায়ের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে মাহিনকে ডাকতে শুরু করলো। মাহিন বারবার মায়াকে চুপ করিয়ে দিয়ে মায়া ধাক্কা দিয়ে বলল, আরে রুমে যান, এখন সবার ওঠার সময় হয়ে গেছে। মায়ের ধাক্কাতে মাহিনের ঘুম ভেঙে যায়। মাহিনী রেগে মারতে যাবে, আজানের ধ্বনি শুনে প্যান্টের চেন লাগিয়ে চলে গেল। মায়া নিজেকে ঠিক করে নিয়ে ওর রুমে গিয়ে গোসল করে এসেছে, কাজ করতে লাগলো। মাহিন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। 11টায় ঘুম ভেঙে উঠে গোসল করে খাটে বসে ভাবতে লাগলো। তখনই মাহিনের রুমে দরজায় নক হইলে মাহিন দরজা খুলে দিতে গিয়ে অবাক হয়ে গেল। মাহিন বলে উঠল, আরে আপনি এখানে? আমি এখানে। অত অবাক হচ্ছে কেন? আমি কি ভুল দেখছি নাকি? না, সত্যি দেখছেন। কত বাজে, এখনো ঘুম থেকে উঠেন নাই? আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? রাতে কি ঘুম হয়েছিল? ওয়ালাইকুম আসসালাম। জি হয়েছে। আপনাদের ঘুম এখনো ভাঙে নাই? এই তো ভেঙে গেছে। কখন এসেছেন? 10টায়। ও আচ্ছা, বসেন, আমরা ফ্রেশ হয়ে আছি। কিভাবে বসবো? আপনাদের বন্ধু তো দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আছে। ও দুঃখিত, ভিতরে আসেন। মাহিনের বন্ধুরা সব উঠে ওয়াশরুমে চলে গেল। মাহিন তুলির সাথে কথা বলতে লাগলো। মায়া রুমে ঢোকে মাহিন আর তুলিকে এভাবে হেসে কথা বলতে দেখে খারাপ লাগলো, কিন্তু প্রকাশ না করে মাহিনের হাতে কফি দিল। আর মাহিনের বন্ধুরা বের হইলে ওদের হাতে চা দিয়ে বলল, ম্যাম, আপনি যেখানে আছেন আমি তো জানতাম না। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না থাক, বেআইন আমার কফি খেতে পারেন। বিআই যখন বলছে ওনারটা এগিয়ে নিব, তুমি যাও ওনার জন্য আরেকটা বানিয়ে নিয়ে আসো। মায়া রাগ হলো মাহিনের দিকে তাকালে। মাহিন পাত্তা না দিয়ে হাসি মুখে কাপটা তুলিকে দিল। এইটা দেখে ওর বন্ধুরা হাসতে লাগলো আর মজা করতে লাগলো। মায়া আর না থেকে চলে গেল। মাহিন উঠে ব্যালকনিতে চলে গেল। মায়া নিচে গিয়ে আরও চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। মাহিন ওর বন্ধুরা তুলিকে নিয়ে বাহিরে ঘুরতে চলে গেল। সারাদিন ঘুরে ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসেছে দেখে আয়ান আতিয়ার কোলে বসে আছে। তুলিকে দেখে আতিয়া বলল, তুলি, ওদের সাথে কোথায় গেছিলে? ঘুরতে গেছিলাম ভাবি। শালিকা, তুমি রেডি হও, তোমাদের বাসায় যাব। উনি এখানে থাক, তোমরা তো পরের দিন আসবেই। মাহিনের কথা শুনে মায়ার খারাপ লাগলো। আতিয়ার রাগী লোক নিয়ে তাকালে মাহিন চলে গেল। তুলির বোন রূপা বলল, তুই আমাদের সাথে চল, আব্বু আম্মু জানলে
অনেক রেগে যাবে। আচ্ছা, রেডি হই। তুলি রেডি হয়ে রাফিদের সাথে চলে গেল। মাহিন রুমে গিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার 6 দিন পর মাহিন ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামতে দেখতে পায় রাফির বউ রূপা আয়ানের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আয়ান ভয়ে কাঁপতে লাগলো। মাহিন আয়ানকে বলল, আয়ান, সাথে সাথে রূপা আয়ানের দিকে হাসি মুখে বলল, আয়ান, তুমি এখান থেকে যাও, আমি কাজগুলো তুলে নিই। আয়ান দৌড়ে পালিয়ে গেল। মাহিন নিচে নামলে রূপা বলে উঠল, মাহিন, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আম্মু কোথায় জানেন? আমু তো তার রুমে আছে। মাহিন ওর আম্মুর রুমে গিয়ে দেখে মায়া মাহিনের আম্মুর পা টিপে দিচ্ছে। মাহিন গিয়ে বলল, আম্মু, আমি 7 দিনের জন্য একটু ভ্রমণ করতে যাচ্ছি। ওইখান থেকে ফিরে অফিসে যোগ দিব। কিসের ভ্রমণ যাচ্ছিস? লন্ডনে কিছু ফ্রেন্ড এসেছে, ওদের নিয়ে একটু ঘুরবো, আমি আর রাকিব। কি বলিস? তারা এখন কোথায়? হোটেলে আছে। কি বলস? বাসায় না নিয়ে এসে হোটেলে কেন রেখেছিস? সমস্যা নেই আম্মু, আমি আসছি। মাহিন ওর আম্মুর দিক থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। রাকিবের সাথে ট্রেনে উঠে পড়ল। রাকিব বলল, কি বলস, বাড়িতে? বলছি কিছু ফ্রেন্ড এসেছে, ওদের ঘুরতে নিয়ে যাব। ও আচ্ছা। দুইজন টুকটাক কথা বলে ওদের গন্তব্যে চলে গেল। 7 দিন ওখানে থেকে কাজ শেষ করে দুজন ঢাকা চলে আসে। এসেছে সোজা অফিসে চলে যায়। অফিসে মাহিনকে দেখে রাফি আতিয়া বেশ অবাক হয়ে যায়। মাহিন, তুই এখানে? তোমাদের দেখতে আসলাম। আচ্ছা ভাইয়া, তোমাদের এখানে রকি নামের কেউ কাজ করে? হ্যাঁ, রাতুলের ম্যানেজার। কেন, কি হয়েছে? ও না, কিছু না, অফিসটা দেখতে আসলাম। আগামীকাল থেকে জয়েন হব। এইটা তো গুড নিউজ। ওয়েট কর, ফাইলগুলো রেখে তোকে দেখাই। রাফি ফাইলগুলো রেখে মাহিনকে নিয়ে পুরো অফিস ঘুরে দেখাতে লাগলো। মাহিন পুরো অফিস ঘুরে দেখে ফ্যাক্টরিতে চলে গেল। ওইখানে গিয়ে ঘুরে সব কিছু বুঝে শুনে বাসায় আসলো রাকিবের সাথে কথা বলতে। সদর দরজা নক করলে দরজা খুলে গেল কাজের ছেলেটাই খুলে দেওয়াতে। মাহিন ভিতরে ঢুকে সোজা বসার ঘরে গিয়ে দেখে রূপা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। আর আয়ান রূপাকে বলছে, মামনি, আপনি আন্টির সাথে এমন করছেন কেন? আমি ভুল করছি। রূপা আয়ানকে ধাক্কা মেরে ফেলে দিলে আয়ান মামা বলে কান্না করে উঠল। মাহিন এটা দেখে না দেখার ভান করে চলে যেতে লাগলো। রূপা মাহিনকে বলল, তুমি এখানে মাহিন? আমি এখানে। কি হয়েছে বলেন তো? এই মায়া, মেয়েটা সাহস খুব বাড়ছে দিন দিন। তুমি জানো এই মেয়েটা কি করেছে? তোমার রুমে গিয়ে তোমার শার্ট জড়িয়ে ধরে তোমার রুমে শুয়েছিল। এত বড় সাহস তোমার রুমে গিয়ে এইসব করে? এমনিতে তো নোংরামি করে এই বাচ্চা জন্ম দিয়েছে, আবার তোমার দিকে নজর দেওয়া শুরু করছে। আতিয়া ভাবি অনেক বোকা দেখে এই ছেলেটাকে নিজের সন্তানের মতো বড় করেছে। মাহিনী রেগে গিয়ে মায়ের চুল ধরে গালে ঠাস ঠাস করে থাপড় মারলে আয়ান দৌড়ে এসেছে মাহিনকে কামড় দিলে মাহিন আয়নের গালে ঠাস করে থাপড় মেরে দেয়। থাপড় খেয়ে ছিটকে টি টেবিলের কোণার সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল। এইটা দেখে মায়া মাহিনকে ধাক্কা মেরে দৌড়ে আয়ানকে কোলে তুলে নিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, আরে, আপনি কি মানুষ নাকি জানোয়ার? আমাকে মারছে, আমি মেনে নিয়েছি চুপচাপ। তাই বলে আমার এই দুধের বাচ্চাটাকে এভাবে মারতে পারলেন? আপনার কি হাত পা কাঁপলো না একবারও এই বাচ্চাটাকে মারতে? আপনি আসলে একটা জানোয়ার, আপনি অমানুষ। ম্যাম, স্যার আপনাকে মানুষ করতে গিয়ে অমানুষ করে ফেলেছে। দয়া বলে মায়া বলে আপনার ভেতরে কোনো জিনিস নাই। মায়া আয়ানকে কোলে তুলে কান্না করতে করতে ওর ওড়না ছিঁড়ে আয়ানের কপাল বেঁধে দিল। রূপা আয়ানের মুখে পানি ছিটে দিতে লাগলো। মাহিন যেন একেবারে থ হয়ে দাঁড়িয়ে থাকলো। মাহিন বুঝতে পারছে না ও কি করে ফেললো। আতিয়া, রাফি, রাতুল বাসার ভিতরে ঢুকলে আয়ানকে এই অবস্থায় দেখে আতিয়া দৌড়ে এসেছে, জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু, এই আব্বু, কি হয়েছে তোমার? আব্বু, চোখ খুলছো না কেন? মায়া, আয়নের কি হয়েছে? এই জানোয়ার আমার ছেলেটার এই হাল করেছে। মায়ার কথা শুনে আতিয়া রেগে হাতে থাকা ফুলদানিটা সোজা মাহিনীর দিকে ছুঁড়ে মারল আর আয়ানকে কোলে তুলে দৌড়ে গাড়ি নিয়ে হসপিটালে চলে গেল। ফুলদানিটা সোজা মাহিনীর কপালে লাগলো। রূপা গিয়ে মাহিনকে ধরে বসিয়ে
ফার্স্ট এড বক্স নিয়ে এসে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আর এইদিকে রাফি রাতুল আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। মায়া কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার এসেছে বলে ভয়ে কিছু নাই, মাথায় একটু কেটে গিয়ে রক্ত বের হয়েছে আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন সম্পূর্ণ ঠিক আছে, আপনারা বাবুটাকে নিয়ে যেতে পারেন আর সাবধানে রাখেন ওকে। ডাক্তারের কথা শুনে আতিয়া কেবিনের ভেতর ঢুকলে আয়ান দৌড়ে এসেছে, জড়িয়ে ধরে বলে, মাম্মা, মামুনি আর আঙ্কেলটা অনেক পচা, আমাকে আর আন্টিকে মারছে। মাম্মা, আমি এখানে থাকবো না, আমার অনেক ভয় করছে। আপু, আমার সন্তানকে নিয়ে এখন থেকে চলে যেতে চাই। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার উপরে হাত তুলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তানের উপরে হাত তোলা শুরু করে দিয়েছে। আমার সন্তান ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। মা ছিল, সেও মারা গেছে। আমি আমার সন্তানকে হারাতে চাই না। আতিয়া মায়াকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, আর কয়েক মাস অপেক্ষা করো। আমার ছেলের জন্য যে বাড়িটা তৈরি করছি ওইটা হয়ে গেলে তোমরা ওইখানেই গিয়ে থাকবে। না আপু, আমাদের ওইসবের দরকার নাই। আপনি ওর জন্য দয়া করেন, এতেই হবে। চুপ করো তুমি, আমার থেকে বেশি বুঝবে না। আয়নের জন্য কোনটা ভালো ওইটা আমি ভালো করে জানি। আর রাতুল, তোমার বোনকে প্লিজ বলে দিও আমার ছেলের সাথে খারাপ ব্যবহার যেন না করে। রাতুল রাফিকে বলল, ভাইয়া আপনি বলেন ওকে, আমি বলে বউয়ের গোলামি করতেছি, আর আব্বু আম্মুকে জানিয়ে দিলে আমার সাথে ঝামেলা লাগবে। রাতুলের কথা শুনে রাফি বলল, তোমাকে বলতে হবে না, আমি ওই দুইটা দেখে নিব। আতিয়া, আয়ানকে নিয়ে চল। সবাই হসপিটাল থেকে বের হয়ে গেল। বাসায় গিয়ে আয়ানকে নিয়ে সোজা রুমে চলে গেল। মায়া রান্নাঘরে গিয়ে কান্না করতে লাগলো। মাহিনের আম্মু এসেছে, মায়াকে বলল, মায়া, আমার ছেলের ব্যবহারের জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। ম্যাম, কি বলেন? ওনার জন্য আপনি কেন ক্ষমা চাইবেন? বাদ দেন, শুধু আপনার ছেলেকে বলে দিয়েন আমার ছেলের সাথে যেন খারাপ ব্যবহার না করে। আর করবে না, ওর আব্বু ওকে মারতে নিয়েছিল। আচ্ছা তুই কাজ কর। মায়া কাজ করতে লাগলো। মাহিনের আম্মু চলে গেল। আতিয়া আয়ানকে বুকের ওপর শুয়ে রেখে অফিসের কাজ করতে লাগলো। রাতুল পাশে শুয়ে থেকে আতিয়ার কাছে আসতে চাইলে আতিয়া বলল, রাতুল, ভালো লাগছে না, প্লিজ। রাতুল আর কিছু বলল না। মাহিন রুমে শুয়ে থেকে আয়নের কথা ভাবতে লাগলো। আমি সত্যি জানোয়ার হয়ে গেছি। আয়নের সাথে এমন কাজ না করলেও পারতাম। কীভাবে যে ওর সামনে যাব, উফ, দিন দিন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার কি আয়নার কাছে যাব? জায়গা। মাহিন উঠে আতিয়ার রুমের সামনে গিয়ে নক করার সাহস পেল না। অনেক ভয়ে নক করতে গিয়েও দিল না। আতিয়া রুম থেকে বের হতে মাহিনকে দেখে আতিয়ার সাথে সাথে গালে থাপ্পড় মেরে বলল, আমার রুমের সামনে কি করস? দেখতে আসিস নাকি যে ওই মরছে নাকি? না মানে? সামনে থেকে যা, না হইলে তোর খবর আছে। মাহিন আর কিছু না বলে চলে যেতে লাগলো। আবার পিছনে ঘুরে আতিয়ার দিকে তাকিয়ে দেখে আতিয়া নিচে নেমে গেছে রাতুলের সাথে। মাহিন এই সুযোগে আতিয়ার রুমে ঢুকে গিয়ে দেখে আয়ান ঘুমাচ্ছে। মাহিন নিচে হাঁটু গেড়ে বসে আয়নের কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়নের দিকে এক নজরে তাকিয়ে দেখে বলে উঠল, মাশাআল্লাহ, আমার ছেলেটা এত কিউট হয়েছে, আর আমি কখনো ভালো করে খেয়ালই করি নাই। এই বাচ্চাটাকে নাকি আমি থাপ্পড় মেরেছি, তাও আবার এই হাত দিয়ে। ইচ্ছা করে হাতটা ভেঙে ফেলি, আমার সোনাটা। মাহিন কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহিন আয়নের কপালে চুমু দিল। মাহিনকে ডাক দিতে শুনে সাথে সাথে উঠে আতিয়ার রুম থেকে বের হয়ে দরজা চাপিয়ে দিয়ে নিচে যেতে লাগলো। খাবারের টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। মায়া খাবার সবাইকে দিতে লাগলো। সবাই খাবার খাওয়া শুরু করলো। খাবার খেতে খেতে মাহিনের আম্মু বলল, মাহিন, সকালে তুলিকে হোস্টেল থেকে নিয়ে আসিস তো। কেন? কেন আবার কি, ওই আমাদের এখান থেকে কলেজ যাবে। ও আচ্ছা, কিন্তু আমি তো আগামীকাল থেকে অফিসে জয়েন হতে চাচ্ছি। আচ্ছা, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব। মাহিন কিছু বলতে যাবে সাথে সাথে ফোন বেজে উঠল।
ফোনটা বের করে দেখে রাকিব কল দিয়েছে। মাহিন কলটা রিসিভ করে বলল, বল। আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর। আমি এখানে সবার সাথে কথা বলে দেখি। হ্যাঁ শোন, তাড়াতাড়ি শুরু করা উচিত। যেভাবে হোক আমাদের ভালো করে কাজটা করতে হবে। অবশ্যই। রনি আরিফকে কল দিয়ে সব বলে দে, ওরা দেশে আসুক। আমরা দুজন একা সামলাতে পারবো না। রনিকে কল দিয়েছি, ওই বলেছে ওরা চলে আসবে। সত্যি ভাবতে পারছি না এই প্রজেক্টটা কাজটা যদি আমরা ঠিক মতো করতে পারি। ওনারা বলেছে ভালো হলে প্রমোট করে দেবে। এইটা তো খুব ভালো কথা। আচ্ছা শোন, আমি তোর সাথে পরে কথা বলি, খাবার খেয়ে নেই। মাহিন ফোনটা রেখে তাড়াতাড়ি করে খেতে লাগলো। মাহিনের খুশি হতে দেখে রাফি বলে উঠল, কি রে, কি হয়েছে তো, খুশি কেন? তেমন কিছু না। আব্বু আম্মু কিছু মনে করবেন না। আমি একটু অফিসে দেরি করে জয়েন হতে চাচ্ছি। কেন? একটু ভালো সময় কাটাতে চাচ্ছি, এখনই পেড়া নিতে চাচ্ছি না। আচ্ছা আম্মু, ওই দেরি করে অফিসে জয়েন হোক, আমরা 4 জন তো আছি। আর এখন একটু সমস্যা চলছে, সমস্যা ঠিক হইলে জয়েন হোক। আচ্ছা। মাহিন তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে রাকিবের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ঘুমিয়ে যায়। সকালে ভোরে উঠে মাহিন বের হয়ে যায়। সন্ধ্যায় বাসায় আসে। বাসার ভিতরে ঢুকে দেখে আয়ান বসে থেকে খেলছে। মাহিনকে দেখে আয়ান ভয় পেয়ে গেল। মাহিন আয়ানের পাশে গেলে মায়া বলল, আমার ছেলের কাছে যাবেন না দয়া করে। মাহিন মায়ার কোনো কথা না শুনে আয়নের কাছে গিয়ে ব্যাগ থেকে একটা চকলেট বক্স বের করে কান ধরে বলল, সরি গতকালের জন্য, প্রমিস করছি আর এমন করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাহিনের ব্যবহার দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ান আতিয়ার আর মায়ার দিকে তাকালে আয়ান বললে, মাম্মা, আঙ্কেল মনে হয় ভালো হয়ে গেছে। আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার আন্টিকে আর আমাকে আর মারবেন না, প্রমিস করে। মাহিন ওর হাত ধরে বলল, প্রমিস, আর মারবো না। আয়ান খুশি হয়ে মাহিনকে জড়িয়ে ধরলে মাহিন আয়ানকে কোলে তুলে নিয়ে ওর রুমে চলে যায়। মায়া আতিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাম, ওনার আবার কি হলো হঠাৎ? আয়নের প্রতি এত ভালোবাসা? জানি না, বাদ দে, কাজ করো, আমি রুমে যাই। মায়া কাজ করতে চলে গেল। মাহিন আয়ানকে খাটে বসিয়ে চকলেট খেতে দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আয়ানের পাশে বসে কোলে তুলে নিল। মাহিন গালে কিস করে বলল, একা একা খাবে, আমাকে একটু দিবে না? মাহিনের কথা শুনে আয়ান মাহিনের মুখে চকলেট খাওয়া দিতে লাগলো আর বলে, আঙ্কেল আপনি তো এত ভালো, তাহলে আমাকে আন্টিকে মারলেন কেন? আয়ানের কথা শুনে মাহিন থমকে গেল। মাহিন আয়ানকে আরেকটা চকলেট বের করে দিতে দিতে বলল, আসলে আমার তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। মানুষের যখন রাগ হয় তখন ওই মানুষটা বুঝতে পারে না সেই আসলে কি করছে। আমি রাগে বসে এমন করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। মাহিনের কথা শুনে আয়ান কিছু না বুঝে আবার চকলেট খেতে লাগলো। মাহিন আয়ানকে বলল, আচ্ছা শোনো, তোমার কি কি পছন্দ আমাকে বলো তো। মাহিনের কথা শুনে আয়ান বলল, আমার পছন্দের সব আছে, মাম্মা আমাকে সব কিছু কিনে দিয়েছে। আয়ানের কথা শুনে মাহিন বলল, তোমার তো ড্রোন নাই তাই না? মাহিনের কথা শুনে আয়ান বললে, আছে তো, কিন্তু মাম্মা খেলতে দেয় না। কেন? মাহিন কিছুক্ষণে ভেবে বললে, আসলে মাম্মা যখন অফিস ছুটি থাকে তখনই মাম্মার সাথে ছাদে গিয়ে ওড়ানো হয়, আর তাছাড়া আমাকে ওড়াতে দেয় না। আমি একবার ছাদ থেকে পড়ে যেতে নিয়েছিলাম, সেই থেকে আর খেলতে দেয় না। মাহিনের মন খারাপ দেখে মাহিন বলল, আচ্ছা ওয়েট, আমরা বারান্দা থেকে চালাবো। আমার একটা ড্রোন আছে, ওইটা নিয়ে আসি। মাহিনের কথা শুনে আয়ন অনেক খুশি হয়। মাহিনের কাঁধে উঠে মাহিনের পড়ার রুমে ঢুকে আয়ন তো অবাক হয়ে যায়। আয়ন বলে, আঙ্কেল আপনি আমার মতো গেম খেলেন? আপনার এত খেলার জন্য গাড়ি, ড্রোন, সুপারম্যান, ট্রেন, বাস সব কিছু আছে। মাহিন আয়নকে বলল, অনেক কিছু আছে, তোমার যখন যেটা দিয়ে খেলতে মন চাইবে তুমি এখন থেকে নিয়ে খেলতে পারো। মাহিনের কথা শুনে অনেক খুশি হয়ে বলে, আই লাভ ইউ আঙ্কেল।
আয়ানের মুখ থেকে আই লাভ ইউ শুনে মাহিনের চোখের কোণে পানি জমা হয়ে গেল। মাহিন বলে উঠল, আই লাভ ইউ টু সোনা। কথাটা বলে ড্রোন নিয়ে নিচে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, কি রে, তোর হাতে ড্রোন? বাইরে উড়াবো আমি আর আয়ন মিলে। রাত করে কে উড়ায়? আরে উঠানে তো আলো আছে, ওই আলোতে চালাবো। আর আমার ড্রোনে লাইট ক্যামেরা সব আছে। যাচ্ছি, ভালো কথা। আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। চিন্তা করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। আয়ান আতিয়াকে বললে, মাম্মা তুমিও চলো না, আন্টি আপনিও চলেন। আয়ান আতিয়া আর মায়াকে জোর করতে লাগলো। আতিয়া মায়াকে নিয়ে ওদের সাথে গেল। সাথে পিছন থেকে তুলি বলল, আমিও উড়ানো দেখবো। আসো। 5 জন উঠানে দাঁড়িয়ে ওড়াতে লাগলো। আয়ান খুশিতে লাফালাফি করতে লাগলো। মাহিন ও আয়ানের খুশি দেখে নিজেও হাসতে লাগলো। মায়া কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের খুশি হতে দেখে মায়ের চোখে পানি চলে আসলো। মায়া তাড়াতাড়ি করে চোখ মুছে ফেললো। তুলি মাহিনের কাঁধে হাত দিয়ে বলল, আমিও চালাবো, আমাকেও শিখিয়ে দাও। মাহিন তুলির হাত দিয়ে পিছন থেকে ধরে তুলিকে শিখাতে লাগলো। তুলি মাহিনের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। মাহিনের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তে পিছনে ঘুরে জড়িয়ে ধরলে আতিয়া মায়া অবাক হয়ে যায়, সাথে মাহিনও। আয়ান এইটা দেখে বলতে লাগলো, খালামণি ভয় পেয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরেছে। হি হি হি, খালামণি ভয় পেয়েছে। আয়নের কথা শুনে সাথে সাথে তুলি লজ্জা পেয়ে বলল, মোটেও না, আমি ভয় পাই না। আমার কাছে দাও, আমি একলাই চালাতে পারবো। তুলি মাহিনের হাত থেকে রিমোট নিতে চাইতে লাগলো। মায়া খুব রাগ হতে লাগলো। আতিয়া বুঝতে পেরে বলল, মায়া, তুমি ভিতরে যাও। মায়া ভিতরে চলে গেল। বারবার তুলি মাহিনকে জড়িয়ে ধরার দৃশ্যটা ওর চোখের সামনে ভাসতে লাগলো। আতিয়া আয়নকে কোলে নিয়ে বলল, এই ভিতরে চলো, সবাই অনেক উড়াইছো। ভাবি আর একটু করি, তুমি ভিতরে যাও। ভাই তুমি যাও না। ভিতরে চলো, এখানে মশা অনেক। আচ্ছা, এই নাও, নিজে নামাও। মাহিন ড্রোন নিচে নামিয়ে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে দেখে আয়নের হাতে মুখে পায়ে মশা কামড়িয়ে লাল করে ফেলেছে। সেই মাহিনের হাতে মুখে একই অবস্থা। মাহিনের আম্মু বলল, দুজনের অবস্থা কি হয়েছে? যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। আতিয়া আয়নকে নিয়ে চলে যায়। মাহিন ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিচে এসেছে, সবার সাথে বসে খাবার খেতে লাগলো। তুলি নিচে গিয়ে মাহিনের পায়ে খোঁচা দিতে লাগলো। মাহিন ভ্রু কুঁচকে তাকালো। মায়া এইটা দেখে খুব রাগ হতে লাগলো। মায়া ইচ্ছে করছিল তুলিকে পানির জগ ধরে মাথার ওপরে ঢেলে দিতে। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। মায়া খাবার খেয়ে সব প্লেট ধুয়ে আরও 2টা কাজের মেয়ের সাথে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে মাহিন অফিসের কাজ করতে লাগলো। রাত 1টায় ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে মায়াকে বলল, মায়া 1 কাপ কফি দাও তো, মাথাটা যন্ত্রণা করছে। অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। মায়া রান্নাঘরে গিয়ে মাহিনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। মাহিনের হাতে দিলে মাহিন খেতে খেতে বলল, আমার মাথাটা একটু টিপে দিবে, অনেক যন্ত্রণা করছে। আচ্ছা অপেক্ষা করেন, আমি একটু চুলাটা অফ করে আসি। মায়া চুলা অফ করে হাত মুছে নিল। তারপর মাহিনের কাছে এসেছে, পিছন থেকে মাথায় হাত দিয়ে টিপে দিতে লাগলো। মাহিন চোখ বন্ধ করে সোফায় পিঠ ঠেকিয়ে বসে থাকলো। রূপা এসেছে, বলল, মাহিন কি হয়েছে? কিছু না ভাবি, কিছুটা মাথা যন্ত্রণা করছে। ও আচ্ছা, মায়া আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসেছে, মাথায় হাত টিপে দে। মায়া কোথাও যাবে না, ভাবি আপনি গিয়ে বানিয়ে নিয়ে আসেন, আর না হয় রহিমা আপাকে বলেন। কি, তোমার এত বড় সাহস আমাকে এই কথা বলতে পারলে? আমি নিজে বানিয়ে খাবো? তুমি জানো আমার আব্বু যদি জানে আমাকে নিজের চা নিজে বানিয়ে খেতে বলছো? আজব তো, আপনি আমাদের বাড়ির বউ, এখানে আপনি রান্নাঘরে কাজ করতে পারেন, এখানে আপনার আব্বু জানলে কি হবে? এই মায়া কোথায় যাচ্ছ? আমার মাথা টিপে দেওয়া বাদ দিয়ে কোনো কাজ করতে পারবে না?
মায়া আর কিছু বলতে পারলো না, মাহিনের মাথা টিপে দিতে লাগলো। রূপা রেগে গিয়ে মায়ার গালে থাপ্পড় বসিয়ে দিল। মাহিনের রাগ উঠে গেল। মাহিন বলল, ভাবি এটা কি করলেন? ওর গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? ছোট সাহেব, প্লিজ থামেন। ভাবি, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তুমি কোথাও যাবে না? এই বাড়ির বউ সারাদিন খালি বসে শুয়ে খায়। এটা কেমন বউ হ্যাঁ? মাহিন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কিসের বাড়াবাড়ি হ্যাঁ? বাড়াবাড়ি তো আপনিই করছেন। এক কাপ চা বানিয়ে খেতে পারেন না? আপনি কিসের বড় লোক হ্যাঁ? আমার আব্বু আপনার আব্বু 50% কোম্পানির মালিক। সেখানে আমার বোন অফিস সামলাতে পারে, আবার আপনাদের বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ায়। আর আপনি কি এসেছেন সারাদিন খালি হুকুম করতে থাকেন? মাহিনদের ঝগড়ার শব্দ শুনে সবাই নিচে চলে আসলো। রাফি, আতিয়া, রাউতুল ঘুম ঘুম চোখে বলে উঠল, কি হয়েছে সকাল সকাল ঝগড়া করা শুরু করছো দুইজন? রূপা কান্না করতে করতে বলল, তোমার ভাই আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। আমি এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সামান্য এই কাজের লোকদের সামনে আমাকে এইভাবে অপমান করলো। মাহিন, বৌমাকে অপমান করছোস কেন? কিসের অপমান করলাম? ভাবি এই বাড়ির বউ, উনি সব সময় দেখে হুকুম জারি করা শুরু করে। রাত থেকে মাথা যন্ত্রণা করছিল, তাই মায়াকে দিয়ে মাথা টিপে নিচ্ছিলাম। ভাবিকে বললাম, তারপর উনি মায়াকে বলে তার জন্য চা বানাতে। তাই আমি বলেছি নিজেও তো বানাতে পারে, বা রহিমা আপাকে বলতে পারে। উনি রেগে গিয়ে আমার সাথে ঝগড়া করছে, তার সাথে মায়াকে থাপ্পড় মেরে দিয়েছে। আর এখন নেকামি শুরু করে ভাইয়াকে বলে আমি তাকে অপমান করেছি। মাহিনের কালে ওর আম্মু থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তাতে তুই বৌমাকে নিজে কাজ করতে বলবি কেন? তুই জানোস না শফিক ভাই কখনোই তার মেয়েদের দিয়ে একটাও কাজ করায় নাই? সেখানে আমাদের বাসায় কাজ কেন করবে? আর এত কাজের লোক থাকে
আমি তোমাকে অনেক অপমান করেছি। এইভাবে বলবেন না, আপনার জায়গায় যে কেউ থাকলে এমন করতো। দুইজন কথা বলা শেষ করে খাবার টেবিলের ওপরে রাখলো। মাহিন আর রাকিব ভিতরে আসলে মাহিন ফোনে কথা বলা শেষ করে রাফিকে বলল, আম্মু আব্বু তোমাদের এই বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমার ছোট ছেলেটা এত বড় কবে হলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আম্মু আমি তোমার কাছে এখনো ছোট আছি। কথাটা বলে ওর আম্মুকে জড়িয়ে ধরলো মাহিন। টিভিটাই চালাতে সবাই হাঁ হয়ে গেল। মাহিন আর রাকিব মুচকি হাসি দিয়ে বলল, কেমন দিলাম? তোমাদের বের করে দিয়েছে না? এখন দেখো ওরা পালিয়ে সারা জীবন পার করবে। এইটা কিভাবে সম্ভব? এইটাই রাকিব মাহিনের ক্ষমতা। এইসব প্রমাণ কোথায় পাইলি? তোমার মনে আছে একদিন অফিসে গিয়ে জিজ্ঞেস করেছিলাম রনি নামে কেউ কাজ করে নাকি? হ্যাঁ। ওকে টাকা দিয়ে কিনে নিয়েছি, ওর থেকে সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে দিয়ে দিয়েছি। এইটা কি আমাদের সেই মাহিন যে বাচ্চাদের মতো বায়না করতো, আর আজ সেই কিনা এত বড় হয়ে গেছে, এত চালাক চতুর? সবই আল্লাহর দুয়া। আচ্ছা চলো সবাই খাবার খাই। আর ভাইয়া আমাদের সাহায্য করতে হবে। তুমি রাকিবের বড় ভাই অফিস সামলাবে, আমরা বাকি কাজ করব, পারবে তো নাকি? হ্যাঁ অবশ্যই। আর আতিয়া আপু, রাকিবের বড় ভাই তোমাকে অনেক ভালোবাসে, আর তুমিও তাকে এত ভালোবাসো, তাহলে আমাদের থেকে লুকিয়েছিলে কেন? এসব কি বলছিস? ভাবি এত ভাব দেখায়েন না, আমরা সব জানি। খুব তাড়াতাড়ি আপনাকে আমার ভাবি বানিয়ে নিয়ে যাব। না, আমি বিয়ে করতে পারবো না। আমি একজন ডিভোর্সি মেয়ে। আমি কখনোই রাহিকে ঠকাতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, বিয়ের পরে দেখা যাবে। আব্বু আম্মু সবাই রাজি, তো তুমি না করছো কেন যে কে জানে? আঙ্কেল আন্টি আপনারা কি রাজি আছেন? মাহিন যেটা ভালো মনে করবে। একবার তো মেয়ে ছেলেকে জোর করে বিয়ে দিয়ে জীবনটাই ধ্বংস করে দিয়েছি। তার মানে আব্বু আম্মুও রাজি? তাহলে তো হয়ে গেল। আয়ন তুমি কি চাও রাহি আঙ্কেল তোমার পাপা হোক? আয়ান বলে, হ্যাঁ। আয়নের কথা শুনে আতিয়া হেসে দিয়ে আয়নের দিকে তাকায় আর বলে, এই ছেলে আবার কি বুঝে যে হ্যাঁ বললো? তোমার ছেলে অনেক কিছু বুঝে, আমাদের বাবা মা বলে ডাকে না, অথচ রাই ভাইয়া একদিন এসে মিশেছিল, আর তোমাকে যে আম্মা বলে সেই থেকে রাই ভাইয়া বলেছে আমাকে পাপা বলে। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো। তারপর সবাই মিলে খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। মায়ার রুমে ঢুকতে মাহিন টান দিয়ে বুকে টেনে নিয়ে বলে, আজকে অনেকটাই হালকা লাগছে, চলো না আর একটা বাবু নেওয়ার ব্যবস্থা করি। এই আয়ন জীবনে আমাদের আব্বু আম্মু ডাকবে না। মাহিনের কথা শুনে মায়ার লজ্জা পেয়ে গেলে মাহিন সাথে সাথে মায়াকে কোলে তুলে খাটে শুইয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লো। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। পরবর্তী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে আমরা আপনাদের ভালোবাসা পেয়ে আরও সুন্দর সুন্দর রোমান্টিক গল্প উপহার দিতে পারি। আজকের গল্পটি এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো গল্পতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।